হ্যালো, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে রিসেন্টলি হওয়া স্ম্যাকডাউন আর রয়ের যেই ইভেন্ট এই উইকে সেটা নিয়ে ডিসকাস করব, অ্যানালিসিস করব এবং ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখো। তো যেই ম্যাচগুলো ছিল সেগুলো বেশ কিছু হাইপে ছিল, ট্রেন্ডিংয়ে ম্যাচগুলো ছিল এবং যেখানে ভিউয়ারশিপও কিন্তু ম্যাক্সিমাম ছিল। তো WWE এর এই শোতে র আর স্ম্যাকডাউনে বিশেষ করে আমি অ্যানালিসিস করি। এছাড়াও আলাদা এনএক্সটি লেভেল আপ এরকম ধরনের আরও ইভেন্ট রয়েছে, সেগুলো বেশ ইন্টারেস্টিং ধরনের, সেগুলো কিন্তু সেখানেও কিন্তু বেশ ইন্টারেস্টিং ম্যাচ দেখা যায়। তো র আর স্ম্যাকডাউন সেখানেও কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং ট্রেন্ডিং ম্যাচগুলো আমরা দেখতে পাই এবং যে সুপারস্টার্সদের ম্যাচ সেখানে থাকে। স্ম্যাকডাউন আর রয়ের এই দুটো ইভেন্টেই কিন্তু আলাদা আলাদা রকমের ভ্যারিয়েশন সেখানে দেখা গেছে এবং ক্রিটিক্যাল যেই ম্যাচগুলো সেখানে আইকনিকভাবে দেখানো হয়েছে। তো সেগুলো নিয়ে ডিসকাস করব এবং তো কথা না বাড়ি শুরু করা যাক। তো রয়ের ইভেন্টে আলাদা রকমের কিন্তু সেখানে হাইপ হাইপ ম্যাচগুলো সেখানে দেখা গেছে। তো জেউসও কিন্তু একটা রেকর্ড করে দিয়েছে, সে ব্রন বেকারকে ডিফিট করে টাইটেলটা জিতে নেয় এবং ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যায় জেউসো। একটা রেকর্ড কিন্তু তৈরি করেছে সিঙ্গেল সে উইনার হিসেবে, যেখানে তার জার্নিটা কিন্তু একটা ইন্টারেস্টিং সেখানে দেখা গেছিলো। রিয়া রিপ্লে আর লিভ মর্গানের কিন্তু একটা ম্যাচ ফিক্স হয়, যেটা মেবি ব্যাড ব্লাড বা পরবর্তী ইভেন্টে হবে। বাট সেখানে ডমিনিক আর লিভ মর্গানের মধ্যে যেই ইন্টারকলিশন, রিয়া রিপ্লের সেখানে রিপ্লেসমেন্ট লিভ মর্গান এর জায়গায় জাজমেন্ট ডেতে সেখানে কিন্তু একটা অন্যরকমের ক্ল্যাশ, একটা এক্সট্রা ভ্যাকেন্সা কিন্তু দেখা যায়। তো ড্রামাটিক শোডাউনও কিন্তু সেখানে বেশ কিছু রকমের সিনারিও কিন্তু দেখা যায়। তো লিভ মর্গান আর রিয়া রিপ্লের কিন্তু আগাগোড়ায় একটা ক্ল্যাশ চলছিল এবং সেখানে তাদের একটা ম্যাচ সেট হয়। আর রয়্যাল ইভেন্টে গান্থার সে পুনরায় তার টাইটেলের জন্য স্যামি জায়িংসের চ্যালেঞ্জ জানায় এবং সে পুনরায় কিন্তু রিফিউজ করে, এবং সেটা কি আলটিমেটলি কতদূর সেটা অ্যাকসেপ্টেবল হবে ইভেন্টের দ্বারা এবং সেই অথরিটিও কতটা অ্যালাউ করবে সেটাও কিন্তু এখনও ডিসক্লোজ হয়নি। কারণ পরবর্তী ইভেন্টে মেবি হতে পারে টাইটেল ম্যাচ দেখাই যেতে পারে, সেটাও কিন্তু এখন শিওরলি বলা যাচ্ছে না। ড্রু ম্যাকেন্টায়ার আর সিএম পাঙ্কের কিন্তু একটা কলিশন এতদিন ধরে চলছিল এবং তাদের মধ্যে কিন্তু দিনের দিন আরোই কিন্তু এই ক্ল্যাশটা ইন্টেন্স হচ্ছে। স্ট্র্যাপ ম্যাচ, সেখানে রেসেলমেনিয়া তাদের পরস্পর কলিশন, সব মিলিয়ে কিন্তু একটা ড্রামাটিক, একটা ইন্টারেস্টিং, ফ্যাসিনেটিং সেখানে জার্নি দেখা গেছে। তো এর পরবর্তীতেও যে ম্যাচগুলো সেগুলো কিন্তু দারুণ ইন্টেন্স ক্রিটিক্যালভাবে দেখা যাবে, সেটাই কিন্তু আশা করা যাচ্ছে। নিউ ডেসের কিন্তু পারফরমেন্স একটা লেভেল আপের দিকে দেখা যাচ্ছিলো এবং সেখানে কিন্তু আগের ইভেন্টগুলোতেও সেখানে ম্যাচ হয়েছিল এবং ক্যারিয়ান ক্রস মানে অথর অফ পেন ফাইনাল টেস্ট ইভেন্টের সাথে একটা কলিশনও কিন্তু সেখানে দেখা গেছে। তা সত্ত্বেও কিন্তু সেখানে তাদের একটা পারফরমেন্স মোটামুটি তাদের ছিল এবং পরবর্তীতেও সেখানে আমেরিকান মেড যেই টিম, সেই টিমের সাথে কিন্তু নিউ ডেজের একটা কলিশন এবং ম্যাচ সেখানে এই ইভেন্টেই দেখা যায়। তো এছাড়া পরবর্তীতে যদি হিউজ একটা ম্যাচের কথা বলা হয়, সেখানে হচ্ছে ব্রন স্ট্রোম্যান আর ব্রনসন রিডের একটা কলিশন, যেখানে মিজের সাথে ব্রনসন রিডের বেসিক্যালি ম্যাচ ছিল এবং ব্রন স্ট্রোম্যানের পুনরায় যেই আগের যে ক্ল্যাশ ব্রনসন রিডের সাথে এবং মারাত্মক রকমের, সেটা কিন্তু মানে অন্যান্য যেই ক্ল্যাশ সেগুলোর থেকে অন্যরকম, দেখছো আন্ডারটেকার ওরকম টাইপের ক্ল্যাশ। তো ব্রন স্ট্রোম্যান আর ব্রনসন রিডের এই কলিশন, সেটাও কিন্তু একটা অন্যরকম দর্শকের নজর কেড়েছে। তো ড্যামেজ কন্ট্রোলের কিন্তু গেম প্লে এতদিন ধরে বেশ ইন্টেন্সিফাই হয়েছিল এবং তাদের কিন্তু লেভেল আপও দেখা যাচ্ছিলো, যদিও তাদের চেঁচামেচিটা অনেকটাই বেশি ছিল তাদের। তবে ইও স্কাই তার পারফরমেন্সটা যথেষ্ট ভালো, এতদিন ধরে সে যথেষ্ট ড্যামেজ কন্ট্রোল করেছে বলাই যেতে পারে এবং সেই ড্যামেজ কন্ট্রোল তাদের টিম ভার্সেস আনহলি ইউনিয়নের একটা কলিশন, যারা কিন্তু ফরমার চ্যাম্পিয়ন রয়েছে তাদের সাথে একটা কলিশন কিন্তু হয়েছে, যেখানে ড্যামেজ কন্ট্রোল একটা ওভার পাওয়ার একটা গেম প্লে তাদের দেখা যায় এবং ডমিনেটিং তাদের পারফরমেন্স থাকে এবং ম্যাচটা কিন্তু তারা নিজেদের কাছে নিয়ে নেয় এবং পরবর্তী যেই পাওয়ার ট্যাগ টিম, সেখানে তাদের সাথে কিন্তু একটা কলিশনের চান্স রয়েছে ড্যামেজ কন্ট্রোলের, যেখানে ডুও ট্যাগ টিম ম্যাচও হতে পারে বা পরবর্তীতে সেখানে কিন্তু পিওর ফিউশনের একটা কিন্তু চান্স রয়েছে ড্যামেজ কন্ট্রোলের সাথে কলিশনের। আবার ওদিকে অন্য যেই পাওয়ার প্লেয়ার বিয়াঙ্কা বেলার এবং জেড কার্গিলের একটাও কিন্তু পসিবিলিটিস রয়েছে। তো ড্যামেজ কন্ট্রোল সে ডিফিট করে দেয় আনহলি ইউনিয়নকে এবং পরবর্তীতে তারা কিন্তু কোয়ালিফাই করে। তো ব্যাড ব্লাড একটা ইভেন্ট, সেখানে কিন্তু হতে পারে তাদের সাথে একটা টাইটেল ম্যাচ হবে, যেই ট্যাগ টিম টাইটেল যাদের কাছে রয়েছে তাদের সাথে একটা কলিশন কিন্তু দেখা যেতে পারে।
তো ড্যামেজ কন্ট্রোলে একটা হিউজ পরিমাণে চান্স রয়েছে, তারা কি আদৌ টাইটেলটা জিততে পারবে সেটাই এখন দেখো। ডমিনিকের কিন্তু অন্য রকমের একটা ট্রান্সফর্ম দেখা গেছে, যেটা রিয়া রিপ্লের সাথে তার যে বন্ডিংটা, একটা ফ্রেন্ডশিপ, তাদের জাজমেন্টের মধ্যে একটা ভালো বন্ডিং সেখানে ছিল, সেখান থেকে লিভ মর্গানের সাথে অন্য রকমের একটা বন্ডিং, সেখানেও কিন্তু আলাদা রকমের ট্রান্সফরমেশন দেখা গেছে তার একটা জার্নির মধ্যেও। সেখানে রে মিস্টেরিও তার টিমের সাথেও কিন্তু অন্যরকম কলিশন, তার পার্সোনাল বন্ডিং থাকা সত্ত্বেও, যদিও তাদের প্রফেশনাল লাইফ সেখানে তাদের সেটাই আগে প্রেফারেবল, তারপরে তাদের অন্য রকমের ইগো ক্ল্যাশ বা পার্সোনাল কোনো ক্ল্যাশ থাকলে সেটা পরবর্তীতে সেকেন্ডারি সেটা অবভিয়াসলি ধরা হয়। এবং সেখানে রে মিস্টেরিও এবং ড্র্যাগন লির মধ্যে কিন্তু একটা কলিশন সেখানে দেখা যায়, এবং রে মিস্টেরিও কিন্তু একটা ইনভলভমেন্ট থাকে। তো রে মিস্টেরিও সে প্রতি ম্যাচেই, সেখানে লিভ মর্গান রে রিপ্লের মধ্যে কলিশন হোক বা জাজমেন্টের পার্সোনাল কোনো ক্ল্যাশ হোক, সেখানে কিন্তু ডমিনিকের একটা কিন্তু ইনভলভমেন্ট থাকে এবং তার ইন্টারাপশনও কিন্তু দেখা যায়। তো রিয়া রিপ্লে আর লিভ মর্গানের মধ্যে এতদিন ধরে একটা কলিশন চলছিল, সেখানে তাদের পরবর্তী একটা ম্যাচ কিন্তু হবে ব্যাড ব্লাড ইভেন্টে, এবং সেখানে তাদের মধ্যে কিন্তু টাইটেল নিয়ে একটা কিন্তু ক্ল্যাশ হবে, তাদের ম্যাচ হবে। তো সেখানে ডমিনিকের যাতে সে ইন্টারাপ্ট করতে না পারে, তাকে মেবি কোনো আলাদা শার্ক কেজের মধ্যে তাকে রাখা হবে বা অন্য কোনো ব্যবস্থা করা হবে, সেটাই রিয়া রিপ্লে আপাতত জানাচ্ছে, এবং পরবর্তীতে কী ব্যবস্থা করা হয় সেটা কিন্তু এখনও কনফার্ম হয়নি, যতক্ষণ না কোনো জেনারেল ম্যানেজার বা অন্য কোনোভাবে সেটা ডিসক্লোজ হচ্ছে। তো রিয়া রিপ্লে এবং লিভ মর্গানের একটা কিন্তু ইন্টেন্স ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি, এবং অডিয়েন্সও কিন্তু সেই ম্যাচটার জন্য অপেক্ষা করছে, যেখানে আলটিমেট উইনার রিয়া রিপ্লের কাছে টাইটেল ছিল, যেটা কিন্তু লিভ মর্গান সে জিতে নেয়, এবং তার কাছে টাইটেলটা রয়েছে এবং সেই রুল করছে। তো পরবর্তীতে রিয়া রিপ্লে সে কি তার টাইটেলটা পুনরায় ফিরিয়ে নিতে পারবে এবং রিয়া রিপ্লেকে সে ডিফিট করতে পারবে? রিয়া রিপ্লেরও কিন্তু অসাধারণ পারফরমেন্স এতদিন ধরে সে দিয়ে এসছে, সেখানে বেকি লিচ থেকে শুরু করে পরবর্তী চ্যাম্পিয়ন্সদের সে ডিফিট করে এসছে, এবং সেটাই এখন দেখার রিয়া রিপ্লেকে কি অত সহজে লিভ মর্গান। দুজনেই কিন্তু টাফ প্লেয়ার, লিভ মর্গানের একটা কিন্তু নেক টু নেক কম্পিটিশান দেখাই যাবে যেটা মনে হচ্ছে, এবং তারা কি ডিফিট করতে কি জেতে সেটাই এখন দেখার, টাইটেলটা কার কাছে যায় আলটিমেটলি। তো স্যামি জান তো এসেছিলো টাইটেলটা চ্যালেঞ্জ জানাতে গান্থারকে টাইটেলের জন্য। তো স্যামি জান গান্থারকে চ্যালেঞ্জ জানায় টাইটেলের জন্য, এবং কাইজার সেখানে তার একটা ইন্টারাকশন দেখা যায়। অবভিয়াসলি গান্থারের সাথে কাইজারের বন্ডিংটা অনেকটাই বেশি, ম্যাচের বিয়ন্ডে কিও। তো সেখানে কাইজারের সাথে একটা কলিশন স্যামি জানের, এবং স্যামি জান সে দেখিয়ে দেয় সে কতটা ডিজার্ভেবল, এবং গান্থারকেও সে বুঝিয়ে দেয় যে কাইজারকে দিয়ে হবে না, তাকে নিজেকে গেম প্লে করতে হবে এবং টাইটেলটা সামনে রেখে। তো গান্থার সে আসে এবং ম্যাচ শেষে মানে স্যামি জান জিতে যায়, তারপরে গান্থারকে আসতে দেখা যায় এবং টাইটেলটাই সাথেই থাকে, এবং অবভিয়াসলি স্যামি জানকে সে বলে যে টাইটেল ম্যাচ কি খেলতে চায়, বাট গান্থার কিন্তু ডাইরেক্টলি না করে দেয়। তো পরবর্তীতে অফিসিয়ালি কোনো ম্যাচ ঠিক হলে সেখানে গান্থারেরও কিছু করার থাকবে না, যেটা আমার মনে হচ্ছে। হতে পারে তাদের মধ্যে কোনো ম্যাচ কনফার্ম হয়েছে, বা পরবর্তীতে কন্ট্রাক্ট সাইনিং হলেও হতে পারে, এবং সেটা কিন্তু এখনও কনফার্মলি জানানো হয়নি। বাট মেইন ব্যাড ব্লাড যে ইভেন্ট সেটা হবে, সেখানে কিন্তু টাইটেল ম্যাচেরই মেনলি থাকে, এবং সেখানে প্রায়োরিটি পাবে তাদের টাইটেলও। সেখানে স্যামি জান ভার্সেস গান্থারের ম্যাচও কিন্তু দেখা যাবে, যেটা বেশিরভাগ চান্স রয়েছে। তো সেটাই এখন দেখার, গান্থার কি পুনরায় টাইটেলটা জিততে পারবে নাকি স্যামি জান সে নিয়ে যাবে। যেখানে স্যামি জান গান্থারকে ডিফিটও করেছিল রেসেলমেনিয়া, যতটা সম্ভব রেসেলমেনিয়াতেই, সেখানে গান্থারকে ডিফিট করে সে জিতে যায়, যদিও সেখানে কিন্তু আলফা একাডেমির অনেকটাই ইনভলভমেন্ট ছিল। তো আলফা একাডেমির কথা বলতে, আলফা একাডেমির একটা কিন্তু দারুণ সেখানে ম্যাচ তাদের ইন্টার টিমের মধ্যেই, যেখানে একটা টিমের অপোজিটেই তারা চলে যায়। সেখানে নতুন আলফা একাডেমির যে আমেরিকান মেড ভার্সেস আগের যেই আলফা একাডেমি, তাদের মধ্যে ইন্টার কলিশনও কিন্তু বেশ কয়েকবার দেখা গেছে। নিউ ডেজের সাথে ক্রিড ব্রাদার্সদের একটা কিন্তু কলিশন হয়েছে আলফা একাডেমি। তো ক্রিড ব্রাদার্সদের কিন্তু পারফরমেন্স কিন্তু অনেকটাই কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু বেটার, অনেকটাই ইন্টেন্স দেখা যাচ্ছে, এবং ক্রিড ব্রাদার্সের পারফরমেন্সও কিন্তু লেভেল আপ হচ্ছে। নিউ ডেজকে ডিফিট করে তারা কিন্তু পুনরায় প্রমাণ করে দেয়, যেখানে কিন্তু ওয়েট 6-এর একটা ডমিনেশন তাদের ওপর দেখা গেলেও তাদেরকে কিন্তু ডিফিট করতে পারেনি। তো ক্রিড ব্রাদার্স চাদ গ্যাবেলের সাথে একটা কিন্তু অ্যালাইন, সেখানে তাদের বন্ডিংটা দেখা যাচ্ছে, এবং পরবর্তীতে তারা কি ওয়েট সিক্সকে ডিফিট করতে পারবে এবং ওয়েট ফ্যামিলিকে কি তারা ডাউন করতে পারবে, সেটা এখন দেখার, যেটা কিন্তু এখনও তারা করতে পারেনি, এবং পরবর্তীতেও সেটাই তাদের চেষ্টা থাকবে। তো আলফা একাডেমি তাদের
আলফা একাডেমি ভার্সেস ক্রিড ব্রাদার্সদের টিমের কিন্তু একটা কলিশন, সেখানেও একটা চান্স রয়েছে সেখানে তাদের ম্যাচ হওয়ার। ব্যাড ব্লাড ইভেন্টে সেটাই কোন ম্যাচটা হয় সেটাই এখন দেখার। তো ব্রন স্ট্রোম্যান আর ব্রনসন রিডের একটা কিন্তু দারুণ কলিশন, সেখানে এক্সপ্লয়েটেশন বলা যেতে পারে, গরিলা ভার্সেস গডজিলার মতো তাদের ম্যাচ, একটা ওয়াল ব্রেকিং, ট্র্যাশিং, মানে এক্সপ্লয়েটিং সব কিছু একটা ধামাকেদার পারফরমেন্সের, মানে বিয়ন্ড রিংয়ের বাইরে গিয়েও ব্যাক স্টেজে এবং আউটসাইড মানে স্ট্রিট ফাইটের মতো কিন্তু সেখানে দেখা যায়, একটা কলিশন দেখা যায়। তো মিজের কিন্তু অন্যরকম একটা ইনভলভমেন্ট সেখানে, মিজের সাথেও রিডের ম্যাচ থাকে, বাট স্ট্রোম্যানের কিন্তু আলাদাই সেখানে ইন্টারফেয়ার দেখা যায়, যদিও মিজ একটু ভড়কে যায় ব্রন স্ট্রোম্যানের ওপর। তো যাই হোক, মেনলি ব্রনসন রিড এবং ব্রন স্ট্রোম্যানের দুজনের কলিশন দেখার জন্য অডিয়েন্স কিন্তু অনেকটাই ইন্টারেস্টেড, এবং তাদের মধ্যে যেখানে ম্যাচ হয়েছিল স্টেজ পর্যন্ত তারা কিন্তু ড্যামেজ করেছিল, স্টেজও ভেঙে গেছিলো। তো সেখানে মিজের সাথে ম্যাচ হলে মিজ তো ডিফিট হবে, সেটা কিন্তু আলটিমেটলি দেখে বোঝাই যাচ্ছে, বাট সেখানে ব্রন স্ট্রোম্যানের একটা ব্যাকআপ থাকলে তাদের কিন্তু সেখানে সুযোগ রয়েছে ম্যাচটা জেতার। কারণ মিজের কিন্তু একটা ক্ষোভ রয়েছে রিডের ওপর, যে R-Truth ওপর অনেকবার কিন্তু সুনামি দিয়ে তাকে কিন্তু বেশ আহত করেছিল। তো সেটাই এখন দেখার পরবর্তীতে ব্রনসন রিড ভার্সেস ব্রন স্ট্রোম্যানের একটা ব্যাড ব্লাডে ইভেন্টে সেখানে কিন্তু তাদের ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। মিজেরও যদি সেখানে ফিক্সড হয়, সেখানে কিন্তু অন্যরকম একটা বাওয়াল সেখানে দেখা যাবে। তো সেটাই এখন দেখার, দারুণ ইন্টারেস্টিং হবে এবং অন্যতম হাইপে রয়েছে ম্যাচটা। ভাই জেউসও কিন্তু আলাদা রকমেরই লেভেলে চলছে। সে ব্রন বেকারের এতদিনের যে গর্ব, সেটা কিন্তু সে নিজে জেউসও সে জল ঢেলে দেয়, কিন্তু প্রাউড ফিল করতো যে এত কম বয়সে সে টাইটেলটা জিতেছে এবং সে এতদিন ধরে রুল করছে, এবং তার একটা অ্যাগ্রেসিভ পারফরমেন্স কিন্তু, মানে ব্রেকারের একটা অ্যাগ্রেসিভ পারফরমেন্স এতদিন ধরে দেখা যাচ্ছিলো। তো জেউসোর সাথে কলিশনে সেখানে কিন্তু বেশিক্ষণ থাকেনি। জেউসও একটা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে 4 জন প্লেয়ারের মধ্যে কলিশন হয়েছিল এবং সেখান থেকে জেউসও উঠে আসে এবং আলটিমেটলি সে ব্রন বেকারের সাথে ম্যাচে সে কিন্তু তাকে ডিফিট করে দেয়, যেখানে ব্রন বেকারে আনএক্সপেক্টেড ছিল এবং তার মধ্যে সেই রুল করবে ভেবেছিল, বাট জেউসও কিন্তু আলটিমেটলি সে জিতে যায় এবং সে কতটা ডিজার্ভ করে এবং মেইন ইভেন্ট জেউসও কতটা জাস্টিফাইড সেটাই কিন্তু সে প্রমাণ করে দেয়, এবং সেটাই কিন্তু কার্যকর থাকে বার্কিং ডগের থেকে। ব্রন বেকার হয়তো সেখানে তাদের মধ্যে আবার কলিশন ব্যাড ব্লাডে দেখা যেতে পারে, আর না হলেও কিন্তু কন্টেন্ডার নাম্বার 1 ম্যাচ হওয়ার চান্স রয়েছে। তো সেটাই এখন দেখার। তো পরবর্তী ইভেন্টগুলো বেশ ইন্টারেস্টিং হবে। তো এছাড়াও CM পাং ড্রু ম্যাকইন্টায়ারের একটা কিন্তু ধামাকেদার ম্যাচ অডিয়েন্স দেখতে পাবে। তো এই বেশ কিছু ম্যাচ সেগুলো ডিসকাস করলাম। তো যেটা কিন্তু রয়ের থেকে উঠে আসছে এবং স্ম্যাকডাউন থেকেও অন্য রকমের সেখানে ইভেন্ট রয়েছে স্ম্যাকডাউনে। এবার আসা যাক স্ম্যাকডাউনের ইভেন্টে, যেটা কিন্তু অন্যরকমভাবে আজকাল কিন্তু দেখা যাচ্ছে ম্যাচগুলো এবং পুরো ইভেন্টটাই সেখানে কিন্তু ইন্টারেস্টিং একটা ওয়েতে সেখানে দেখানো হচ্ছে। যেমন আরকেওর একটা ইন্ট্রো দিয়ে সেখানে শুরু হয় ইভেন্টটা, এবং অর্টনের সাথে কিন্তু সেখানে পরপর কোডি রোডস এবং কেভিন ওয়েন্সেরও একটা সেখানে তাদের মধ্যে বেসিক্যালি বন্ডিংটা সেটাই কিন্তু তাদের মধ্যে সেখানে ছিল, এবং কোডি রোডসকে ইনভাইট করার পর অর্টনের সাথে তার একটা কিন্তু মিউচুয়াল যে বন্ডিংটা সেটা আরও গভীর হতে দেখা যাচ্ছে, যেখানে রোমানের সাথে কোডির যে বন্ডিং তাদের ক্ল্যাশ থাকা সত্ত্বেও সেখানে কিন্তু অর্টন সেটাও কিন্তু জাহির করে যে রোমান আর কোডির মধ্যে বন্ডিংটা সেটা কি অরিজিনাল নাকি সেটা সেই ম্যাচের জন্যই, এবং সেখানে ব্লাড লাইনের এগেনস্টে তাদের এই যেই বন্ডিংটা সেটা কি কতটা তাদের এগেনস্টে সেটা যাবে, সেটাই কিন্তু এখনও ক্ল্যারিফাই করছে অর্টন, যেটা দেখে মনে হচ্ছে। এবং অর্টনও তার সাথে কোডির একটা কিন্তু ভালো বন্ডিং, যেখানে অর্টন সে কোরিয়ার্সদের সাথে হ্যান্ডশেকই করে এবং তার বন্ডিংটা এবং ব্লাড লাইনের এগেনস্টে যেতে কোরিয়ার্সের কিন্তু ভূমিকাও যথেষ্ট রয়েছে, যেহেতু সে তার কাছে আনডিসপিউটেড টাইটেলটা রয়েছে এবং চ্যাম্পিয়ন হিসেবে সেও কিন্তু অনেকটাই ভূমিকা পালন করে একটা টিম লিড করতে। অর্টন, কোডিওর্স, রোমান ওদিক থেকে সে বলেছে ব্লাড লাইনের এগেনস্টে কোরিওর্সদের সাথে তার সাথে দেখা যাবে একটা টিম আপ হয়, এবং যেটা আগের ইভেন্টেই হয় রোমান আর কোডির মধ্যে টিম আপ, এবং কেভিন ওয়েন্সের সাথেও কিন্তু একটা যেখানে ক্ল্যাশ চলছিল কেভিন ওয়েন্সের সাথে টাইটেল নিয়ে, সেখানেও কিন্তু কেভিন ওয়েন্স তার সাথে একটা বন্ডিং তৈরি হয়।
ব্লাড লাইনের চারজন একটা কিন্তু ডমিনেটিং টিম এতদিন ধরে ছিল এবং পুরো ইভেন্টটাই তারা কিন্তু ডমিনেট করতো। সেখানে ট্যাগ টিম হোক বা সোলো সিঙ্গেল প্লেয়ার হোক, ইভেন ওয়াইজম্যানকেও তারা কিন্তু ছাড়েনি, যেটা কিন্তু রোমানের অত্যন্ত পার্সোনাল একটা জায়গা ছিল ওয়াইজম্যান। তো ওয়াইজম্যান কিন্তু রোমানের একটা পার্সোনাল খুব ইমোশনাল জায়গা ছিল তার সাথে বন্ডিংটা, এবং সেখানে ব্লাড লাইন তার ওপরই চড়া হয় এবং যেখানে ওয়াইজম্যানকে রেখে দিয়েছিল ব্লাড লাইনের ট্রানজিশনের ব্লাড লাইনের হেল্প করার জন্যই মেনলি ওয়াইজম্যান ছিল। বাট ব্লাড লাইনের এতটাই ডমিনেটিং হয়ে গেছিলো নতুন যে ব্লাড লাইন সোলো সিকোয়া, টামাস ব্রাদার্স আর জ্যাকব, যেখানে তারা ওয়াইজম্যানকেও ছাড়েনি, যেটা কিন্তু রোমানের অনেকটাই কামব্যাক করার অন্যতম কারণ। সেখানে উলাফেলাও কিন্তু তাদের যেই একটা ট্র্যাডিশনাল ফুল সেটাও কিন্তু অনেকটাই ম্যাটার করে, তাদের টাইটেলটা সেটাও ম্যাটার করে, এবং যে জায়গাটা তারা নিয়েছে ব্লাড লাইনকে সরিয়ে দিয়ে তারা যেই জায়গাটা নিয়েছে সেটাও কিন্তু অনেকটা ম্যাটার করে। তো রকের কামব্যাক হবে কি না বোঝা যাচ্ছে না, জানা যাচ্ছে না, বাট সেখানে রোমানের কামব্যাক কিন্তু এইসব এই বেশ কয়েকটা কারণ সেখানে রয়েছে এবং যথেষ্ট কিন্তু জাস্টিফাই। সবাই ভাবছিল যে টাইটেলটা ডিফিট হওয়ার পর কোডিয়ার্সের কাছে রোমান হয়তো কামব্যাক করবে না, বাট রোমান আলটিমেটলি সে কামব্যাক করে এবং ব্লাড লাইনের এগেনস্টে তার পুনরায় আবার কিন্তু ম্যাচ দেখা যাবে, যেখানে বেশ কয়েকবার কোডিয়ার্সের সাথেও কিন্তু তার একটা কিন্তু সামনাসামনি চলে এসেছিলো, এবং যেখানে ব্লাড লাইনের এগেনস্টে গিয়েই দুজনে কিন্তু কলিশন থেকে তাদের টিম আপ, সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিংভাবে দেখা যায়। তো সেখানে অর্টন সেও সাথে আসে এবং কেভিন ওভেন্সের ব্যাকআপ, সে তো 4 ভার্সেস 4 একটা অনবদ্য একটা কলিশন কিন্তু সেখানে অডিয়েন্স দেখতে পাবে, এবং সেখানে ব্লাড লাইনের একটা কিন্তু যদি এই চারজন আলটিমেটলি কী হবে জানা যাচ্ছে না, কেউ বলতেও পারছে না, বাট যতটা দেখে মনে হচ্ছে তাদের একটা কিন্তু দারুণ সলিড টিম তৈরি হচ্ছে ব্লাড লাইনের এগেনস্টেই, এবং যেটা কিন্তু অবভিয়াসলি ব্লাড লাইনকেও ডমিনেট করার ক্ষমতা রাখে। তো রোমানের নতুন এই ব্লাড লাইন নতুন টিম, যেটা কী নাম হবে সেটা এখনও কিন্তু ডিসক্লোজ হয়নি, আদৌ কোনো নাম হবে কি না, রোমান আদৌ সে মন থেকে সেই বন্ড সেই টিমে থাকতে চাইবে কি না, সেটা কিন্তু এখনও অবধি দেখে মনে হচ্ছে না যে সে আলটিমেটলি সেই টিমেই থাকবে। যেখানে রোমানের আলাদা একটা ইমোশনাল জায়গা ছিল জেউসোর সাথে তাদের যে টিম ব্লাড লাইনে, এবং সোলো সিকোয়া, টামাস ব্রাদার্স, সেখান থেকে রোমান যে নতুন টিম কোডিয়ার্স, তাদের ইভেন কোডি তার অপোনেন্টই বলা যেতে পারে, কোডি আর রোমান দুজনের অপোনেন্টই, সেখানে তাদের মধ্যে যদি টিম তৈরি হয় সেটা কতদিন সাস্টেন করবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না শিওরলি, এবং অর্টনেরও সেখানে একটা যোগদান এবং কেভিন ওভেন্সেরও ব্যাকআপ সেখানে কিন্তু দেখা যাচ্ছে। তো একটা টিম গঠন হবে একটা চলছে ব্যাপার। তো যদি হয় তো সেখানে কিন্তু ব্লাড লাইন ডমিনেট হবে, আর নাহলে কিন্তু ব্লাড লাইনই তারা টাইটেল নিয়ে হোক, উলাফালা নিয়ে হোক, সেই ওটিসির জায়গা নিয়ে হোক, সব কিছু নিয়ে কিন্তু তারা ডমিনেট করবে। তো সেটা এখন দেখার, এই মুহূর্তে তো দরকার রয়েছে নতুন টিম গঠন করা, সেটাই এখন দেখার নতুন টিম গঠন হবে, তাদের মধ্যে কলিশন একটা ধামাকেদার ইন্টারেস্টিং কিন্তু ইভেন্টের দিকে যেতে চলেছে, এবং সেটাও কিন্তু অডিয়েন্স যথেষ্ট রকমভাবে অপেক্ষা করে রয়েছে। হেল ইন এ সেলে সোলো আর জ্যাকবের এগেনস্টে কিন্তু সোলো আর জ্যাকব ভার্সেস কোডি আর রোমানের কিন্তু একটা ম্যাচ, সেখানে তাদের একটা কিন্তু দারুণ হাইপে ছিল ম্যাচটা, এবং সেখানে হেল ইন এ সেলে সোলো ভার্সেস কোডিয়ার্সের যে ম্যাচ সেটাও কিন্তু যথেষ্ট রকমভাবে ট্রেন্ডিংয়ে ছিল, এবং কোডিয়ার্স কিন্তু বারবার প্রমাণ করে দিয়েছে যে সিঙ্গেল প্লে যদি করা হয়, সিঙ্গেল গেম প্লে, তাহলে কিন্তু কোডিকে ডিফিট করা কিন্তু অতটা সহজ নয় সোলো সিকোয়ার পক্ষে। তো ব্লাড লাইনের সাপোর্ট ছাড়া মেবি সোলো সিকোয়া টাইটেলটা মনে হয় না সে জিততে পারবে, সেটা আরোই টাফ হয়ে যায়, যেখানে রোমানের একটা কিন্তু যোগদান কোডিয়ার্সের সাথে। সোলো সিকোয়া কিন্তু এতদিন ধরে চেষ্টা করে রয়েছে যে সে ব্লাড লাইনের টিম লিড তো করছেই, এবং তা সত্ত্বেও সেখানে তাদের কাছে ট্যাগ টিম টাইটেলটা রয়েছে, এবং আনডিসপিউটেড টাইটেল কোডিয়ার্সের কাছে যেই টাইটেলটা রয়েছে সেটাও কিন্তু সোলো সে যথেষ্ট রকমভাবে চাইছে সে নিজে জিততে। অবভিয়াসলি সে যথেষ্ট ডিজার্ভ করে সেই জায়গায় থেকে, বাট তার পক্ষে কিন্তু পসিবল হচ্ছে না। হেল ইন এ সেলেও কিন্তু যথেষ্ট রকম সুযোগ দেওয়া হয়, যেটা কিন্তু ব্লাড লাইনের থেকে বিরত রাখার জন্য, তা সত্ত্বেও ব্লাড লাইনের একটা ইনভলভমেন্ট দেখা যায়, এবং সেখানে ওটিসির একটা কামব্যাক থাকে আনজাস্টিফাই হচ্ছিল বলে ব্লাড লাইনের তরফ থেকে। তো সেখানে ওটিসি কামব্যাক হয়, এবং কোডিয়ার্সের সাথে একটা ক্ল্যাশ থাকা সত্ত্বেও ব্লাড লাইনের দুজনে কিন্তু অপোনেন্ট, সেখান থেকে তাদের বন্ডিংটা ব্লাড লাইনের এগেনস্টে গিয়ে যথেষ্ট কিন্তু জাস্টিফাই ছিল ম্যাচটা, মানে যতটা আমার মনে হচ্ছে। এবং সোলো আর কোডি ভার্সেস রোমান, সোলো আর জ্যাকব ভার্সেস কোডি আর রোমানের
ম্যাচ সেটা ব্যাড ব্লাডে হবে এবং তার কিন্তু সেটাও কিন্তু কনফার্ম হয়েছে। বাট পরবর্তীতে হোয়াট নেক্সট, পরবর্তীতে ব্লাড লাইনের ডমিনেন্স কিন্তু সেখানে দেখাই যাবে, সেটা কিন্তু অডিয়েন্সও জানে, সবাই মোটামুটি ধরেই নিয়েছে যে ব্লাড লাইনের ডমিনেন্স কিন্তু 4 ভার্সেস 2 সেটা কিন্তু যথেষ্ট জাস্টিফাই নয়। তো সেই জন্য অর্টন আর কেভিন ওয়েন্সেরও কিন্তু একটা ব্যাকআপ কোডিওর্সের সাথে দেখা যাচ্ছে এবং অর্টনেরও কিন্তু যথেষ্ট কনফিডেন্সিয়াল একটা কামব্যাক সেখানে রয়েছে, যেখানে অর্টন তার এক অন্যরকম মূর্তি কিন্তু সেখানে দেখা যাচ্ছে, একটা কিন্তু বেশ কনফিডেন্ট এবং একটা ফ্লেক্সিবল, তার গেম প্লেও কিন্তু যথেষ্ট ইমপ্রুভ হয়েছে, মানে যেখানে জ্যাকব আর সোলোকেও কিন্তু একা নিপটে দিচ্ছে মানে ম্যাচে, সেখানে ম্যাচও হয় কেভিন ওয়েন্স অর্টন ভার্সেস সোলো আর জ্যাকবের মধ্যে। তো সেখানে তাদের তাদের কলিশনেও কিন্তু দারুণ রকমের একটা এক্সাইটমেন্ট অডিয়েন্সের দেখা যায় এবং ইন্টেন্স ফাইট তো রয়েইছে। তো জ্যাকবের এনার্জি কিন্তু আগাগোড়াই ছিল এবং পরবর্তীতেও দেখা যাচ্ছে তার সেই এনার্জি লেভেল। বাট কেভিন ওয়েন্স ঠিক আছে, জ্যাকব সোলোর সাথে সে নেক টু নেক কম্পিট করেছে, বাট অর্টনের পারফরমেন্স কিন্তু অন্য লেভেলের ছিল। তো টেবিলের ওপর জ্যাকব আর সোলোকে যেভাবে কাপড়ের মতো সে জাস্ট অন্য রকমের সে মানে কি বলে ওটাকে পাটাক্কার রাখ দিয়া জ্যাকব আর সোলোকে। তো অন্য রকমের কিন্তু অর্টনের মূর্তি দেখা যাচ্ছে, যেটা কিন্তু অবভিয়াসলি টেনশন ধরানোর মতোই সোলো টিমের কাছে। তো সেটাই এখন দেখার। আর অন্যদিকে কিন্তু রোমান আর কোডির একটা ট্যাগ টিম ম্যাচ সেখানে দেখা যাবে, যদিও সোলো আর জ্যাকব তারা এই 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 ম্যাচটা জিতে যায় এবং কোডির একটা ইনভলভমেন্ট সেখানে থাকে এবং কেভিন ওয়েন্সও কিন্তু সেটা ডিসঅ্যাপয়েন্টেড তাকে দেখা যাচ্ছে কোডিয়ার্সের এই এই ইন্টারাপশানের জন্য। কোডিয়ার্স যদি না আসতো তাদের যেই ম্যাচটা সেটা কিন্তু একটা একটা কিন্তু কনফিডেন্সিয়াল ছিল, বাট কোডিয়ার্সের ইনভলভমেন্ট সেই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের দিকে নিয়ে যাচ্ছিলো। যদিও সোলো এবং জ্যাকব ম্যাচটা জিতে যায় এবং কোডি আর রোমানের সাথে তাদের কিন্তু ম্যাচটা কনফার্ম হয়ে যায়। তো যদি তারা হেরে যেত তাহলে কিন্তু অর্টন আর কেভিন ওয়েন্সই যেত, মানে একটা কোডিওর্স আর রোমানের সাথে ম্যাচ, যেটা কিন্তু যথেষ্ট জাস্টিফাইল না। অডিয়েন্স কিন্তু অবভিয়াসলি ব্লাড লাইনের ডমিনেন্স, সেখানে কিন্তু কোডি আর রোমান তাদের টিম আপ কিন্তু তাদের এগেনস্টে খেলবে বলেই, তারাই যদি না যায় তাহলে তাদের টিম আপ করাটা কিন্তু বৃথা যাবে এবং তাদের মধ্যে কলিশন আরোই কিন্তু দেখা যাবে। যদিও টাইটেল নিয়ে পরবর্তীতে দেখা গেল যেতে পারে, সেটা কিন্তু এখনও কনফার্ম হয়নি। তো সেটাই এখন দেখার, একটা দারুণ ইন্টারেস্টিং হাইপে চলছে ম্যাচগুলো। সেখানে টিম আপ করা, টিম ব্রেক এবং ব্লাড লাইনের ক্ল্যাশ, সেখানে অন্য রকমের ধামাকেদার সব একের পর এক ম্যাচ তো রয়েইছে। তো পরবর্তী ইভেন্টগুলো আশা করি ইন্টারেস্টিং হবে, তো সেটাই এখন দেখা। তো এছাড়াও অন্য রকম একটা ম্যাচ যেটা হাইপে যাচ্ছে সেটা হলো আন্ডারডে, কার্মেলো হেস আর এলে নাইট। আন্ডারডে অ্যাজ আ মেন রোস্টার হিসেবে সে কিন্তু একদম ধামাকা করে দিয়েছে ইভেন্টেই এবং সে কিন্তু একটা মিসাইল বলা যেতে পারে, যেখানে আন্ডারডের মতো একজন প্লেয়ারকে ধামাকেদার, তার কিন্তু আন্ডারডের এক্সেলেন্ট পারফর্মার এবং কার্মেলো হেসও কিন্তু যথেষ্ট সে ট্যাকটিক নিয়ে সে খেলে, পারফর্ম করে। তো আন্ডারডের মতো প্লেয়ারকেও সে ডিফিট করতে সক্ষম। ইভেন অর্টনকেও কার্মেলো হেস কিন্তু ডিফিট করে দিয়েছে বেশ কয়েকবার, একবারই হয়তো করে দিয়েছে, বাট কোরিয়ার্সকে ডিফিট করতে পারেনি। তো কার্মেলো হেস এনএক্সটি থেকে ফর্মার এনএক্সটি চ্যাম্পিয়ন হিসেবে এসে সে কিন্তু একটা ভালোই ধামাকেদার তার জার্নি দেখা যাচ্ছে এবং যেখানে এলি নাইটের সাথেও তার কিন্তু একটা ক্ল্যাশ, টাইটেল অবভিয়াসলি এলি নাইটের কাছে রয়েছে টাইটেল এবং আন্ডারডে কার্মেলো হেসের দুজনেরই কিন্তু টাইটেলটা চাই। কার্মেলো হেস আন্ডারডের মধ্যে ম্যাচও বেশ কয়েকবার হয়েছে, সেখানে ম্যাক্সিমাম টাইম উইন হয়েছিল আন্ডারডে এবং সেই জন্য এলি নাইটের সাথে তার কিন্তু ম্যাচও হয় সেখানে টাইটেলের জন্য। বাট সেখানে আন্ডারডে কিন্তু জিততে পারেনি, এলি নাইট সে উইন হয় আলটিমেটলি তার অসাধারণ পারফরমেন্স দিয়ে এবং সে পুনরায় যে তার জায়গাটা ডিজার্ভ করে সে প্রমাণ করে দেয়। তো আন্ডারডে এবং কার্মেলো হেস পুনরায় কিন্তু একটা ক্ল্যাশ তাদের মধ্যে দেখা যায় এবং যে জিতবে পুনরায় তাদের টাইটেল ম্যাচ একটা হওয়ার চান্স রয়েছে। তো সেখানে এলি নাইটের সাথে একটা ক্ল্যাশে ইনভলভ হয়ে যায় কার্মেলো হেস এবং সেখানে এলি নাইটেরও ইনভলভমেন্ট তাদের ম্যাচে দেখা যায়, যেখানে আন্ডারডে কিন্তু যথেষ্ট ডিসঅ্যাপয়েন্টেড। অবভিয়াসলি সেখানে আন্ডারডেকে ডিফিট করে দেয় কার্মেলো হেস এবং পুনরায় সে চান্স করে নেয় এলি নাইটের সাথে ম্যাচ খেলার এবং এলি নাইটকে কি ডিফিট করতে পারবে কার্মেলো হেসকে কিন্তু বলা যাচ্ছে না সে কোথা দিয়ে কীভাবে সে ডিফিট করে দেয়। বাট সেটাই এখন দেখার যে কার্মেলো হেসের কাছে রয়েছে টাইটেল এবং তাকে
তাকে ডিফিট করতে পারে কিনা এবং কার্মেল হয়েস হতে পারবে কি নতুন চ্যাম্পিয়ন সেটাই এখন দেখা। তবে এলি নাইটকে কিন্তু ডিফিট করা অতটাও সহজ মনে হচ্ছে না কার্মেল হয়েসের কাছে, বাট হু নোজ। নায়া জ্যাক্সের কাছে টাইটেলটা রয়েছে এবং মিচিন, চেলসি গ্রিন সবাই কিন্তু সেই টাইটেলটার দিকে, ইভেন তার ফ্রেন্ড স্টেফেনি স্ট্রেটন তারও কিন্তু একটা নজর রয়েছে নায়া জ্যাক্সের দিকে। বাট আলটিমেটলি ক্ল্যাশ হওয়ার পরেও কিন্তু নায়া জ্যাক্স সেই জায়গাটায় টাইটেলটা সে হাতছাড়া করেনি, ইভেন বেলি নাওমির কলিশন থাকা সত্ত্বেও। যদিও বেলি এবং নাওমি মিউচুয়ালি নায়া জ্যাক্সকে ডিফিট করে দেয়, বাট তাছাড়া কিন্তু সোলোতে কিন্তু নায়া জ্যাক্সকে ডিফিট করা অত্যন্ত চাপের, যেটা দেখে মনে হচ্ছে। এবং স্টিফেনি স্টেটনের মানে ইন দ্য ব্যাংক সে সুটকেস নিয়ে এতদিন ধরে ইভেন সে কিন্তু অ্যাজ ক্যারি ব্যাগের মতো ইউজ করছে, মানে পার্সের মতো। সে যখনই সুযোগ পাবে সেটা ক্যাশ ইন করে সে টাইটেল ম্যাচে সে ঢুকে যাবে, পার্ট নিয়ে নেবে এবং টাইটেলটা অবভিয়াসলি টাইটেলের জন্য কিন্তু, যেখানে চেলসি গ্রিন এবং মিচিনেরও কিন্তু একটা কলিশন রয়েছে, পিপার নিভেনের সাথে মিচিনের কলিশন সেখানে দেখা গেছে এবং চেলসি গ্রিনের সাথে তার ফেস অফ সেখানে হয়। এবং চেলসি গ্রিন সেও কিন্তু একজন ভালো পারফর্মার, এতদিন একটা পারফরমেন্স তার, যদিও পিপার নিভেনের একটা ব্যাকআপের জন্য কিন্তু চেলসি গ্রিনের পারফরমেন্স দেখা যাচ্ছিলো এতদিন ধরে, বাট মিচিনের সাথে তার সোলো ম্যাচ পরবর্তীতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পিপার নিভেনকে ডিফিট করে দেয় এবং মিচিন, এবং সেখানে সে একটা সুযোগ পেয়ে যায় টাইটেল ম্যাচের দিকে। এবং পরবর্তী ব্যাড ব্লাড ইভেন্টে সে টাইটেল ম্যাচের এগেনস্টে মানে নায়া জ্যাক্সের অপোজিটে কন্টেন্ডার নাম্বার 1 কে হবে এবং টাইটেলটা কি কেউ জিততে পারবে আদৌ, সেটাই এখন দেখার একটা ইন্টারেস্টিং কিন্তু সাসপেন্স ক্রিয়েট হচ্ছে। এবং চেলসি গ্রিন কিন্তু মিচিনকে ট্র্যাশ হিসেবে কিন্তু মনে করছে এবং সে মনে করছে যে তার গেম প্লে ততটাও ম্যাটার করে না তার কাছে, তাকে ইজিলি ডিফিট করতে পারবে। তো সেটাই এখন দেখার চেলসি গ্রিন কি সে উইন করতে পারবে, ওভার পাওয়ার হতে পারবে, নাকি সে ডমিনেটই থাকবে মিচিন বা আদার প্লেয়ার্সের কাছে। তো চেলসি গ্রিনের পারফরমেন্স অনেকটাই কিন্তু ম্যাটার করছে টাইটেলের দিকে, এবং পেপার নিভেনের বন্ডিংটাও কিন্তু তার কাছে ব্যাকআপে কি দেখা যাবে সেটাই এখন দেখা কতটা ম্যাটার করে। তো পরবর্তী ম্যাচগুলো কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, যেটা কিন্তু আমার ভালো লাগছে এবং অডিয়েন্সও যথেষ্ট পছন্দ করছে, সেই রিজিয়নের পিপলরাও কিন্তু যথেষ্ট সেটাই এক্সাইটেড। তো এই দুটো ইভেন্টের এই ম্যাচগুলো যথেষ্ট রকমের হাইপে রয়েছে এবং ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু সেখানে হচ্ছে, এবং ইভেন সেগুলো পরবর্তীতেও একটা দারুণ রকমের ড্রামাটিক শোডাউন কিন্তু হতে চলেছে। পরবর্তীতেও কিন্তু ড্রামাটিক শোডাউন হিসেবে একটা দারুণ এক্সেলেন্ট ওয়েতে সেখানে কিন্তু দেখানো হচ্ছে, যেটা কিন্তু ভিউয়ারশিপেও অনেকটা ম্যাটার করে এবং সেটা অনেকটা এনগেজিং এবং এন্টারটেনমেন্ট প্যাকড পূর্ণ, যেটা আমার মনে হয়। তো পরবর্তী ম্যাচগুলো এরকমই ধামাকেদার এবং ইন্টারেস্টিং থাকবে, সাসপেন্সও থাকবে, ড্রামাটিক একটা শোডাউনও কিন্তু সেখানে থাকবে। এছাড়াও আনপ্রেডিক্টেবল কিছু জিনিসও কিন্তু সেখানে রয়েছে, যেটা কিন্তু অবভিয়াসলি অডিয়েন্সের মেন অ্যাট্রাকশন বেশ কিছু জিনিসের দিকে এবং বেশ কিছু প্লেয়ার্সদের গেম প্লের ওপরও কিন্তু সেটা ম্যাটার করছে। বিশেষ কিছু আইকনিক ম্যাচ সেটা কিন্তু আগে অন্যরকম ছিল, এখন অন্যরকমভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। তো পরবর্তীতেও সেই ইন্টারেস্টিং ওয়েতে সেই শোডাউনগুলো দেখতে পাবো আশা করছি, এবং এভাবে আমি অ্যানালিসিস করব, তোমাদের কাছে নিয়ে আসবো ক্রিটিক্যাল যে ম্যাচগুলো সেগুলো ডিসকাস করার চেষ্টা করব ইন্টারেস্টিং ওয়েতে, অনেক ফানভাবে। তো সেটাই এখন দেখার, পরবর্তী ম্যাচগুলো কোন দিকে যায় এবং কে আলটিমেটলি টাইটেলসগুলোর উইনার হয়, তো সেটাই এখন দেখার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এরকমই ইন্টারেস্টিং অন্য কোনো ভিডিও নিয়ে, দেখতে থাকো, সঙ্গে থাকো। থ্যাংক ইউ।